সো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সপ্তম ক্লাস, মানে এইচটিএমএল এর। তো আজকে আমরা মূলত 8টা এইচটিএমএল এর ট্যাগের উপর বেস্ট করে আজকের ক্লাসটা হবে। সো শুরু করা যাক। তো মূলত আমরা এর আগে অনেকগুলো ক্লাস করেছি যেখানে আমরা এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগসগুলো ট্যাগ বা অ্যাট্রিবিউট সম্পর্কে ক্লাস ক্লাস করেছি। তো এছাড়াও আরও অনেকগুলো এইচটিএমএল এর ট্যাগ এবং অ্যাট্রিবিউটস আছে যেগুলো আমরা কভার আপ করতে পারি নাই, তো সেগুলো মূলত এই ক্লাসটার মধ্যে কভার আপ করবো। তো এটা আমাদের দুই পার্টে হবে। তো এটা আমাদের পার্ট 1 ক্লাস। তো এখানের মধ্যে আমরা মূলত হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, মেইন, তারপর আর্টিকেল, সেকশন, এসাইট, টাইম, ডেট, এই সকল ট্যাগের উপরই মূলত আজকের ক্লাসটা হবে। সো প্রথমের দিকেই আমরা একটা ট্যাগ সম্পর্কে জানি, যেটা হচ্ছে আমাদের হেডার ট্যাগ, রাইট? এটা একটু বড় করে নিই। সরি, এটা, হ্যাঁ। প্রথমে হচ্ছে আমাদের একটা হেডার ট্যাগ নিয়ে আমরা। সো এই হেডার ট্যাগ, হেডার হলো পেজের বা সেকশনের উপরের অংশ। এতে সাধারণত লোগো, নেভিগেশন, টপ টেক্সট, মেনু ইত্যাদি এগুলো থাকে। তো এটা এক ধরনের সিমেট্রিক ট্যাগ। এটাকে আরেকটু সহজভাবে বলতে গেলে একটি ব্লক লেভেল এলিমেন্ট এটা, যেখানের মধ্যে এইচটিএমএল এর ডকুমেন্ট একাধিক হেডার ট্যাগ থাকতে পারে। এইচটিএমএল ডকুমেন্টসগুলো থাকা হয়। আর একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক হেডার ট্যাগ থাকতে পারে এবং এক একটা হেডার এক এক রকমের মিনিং হোল্ড করে। প্রথম হেডার ট্যাগটা যদি তোমার মেইন ফাইলের মধ্যে অর্থাৎ মেইন এইচটিএমএল এর মধ্যে থাকে তবে সেটার মিনিং আলাদা হয়, এবং সেটা যদি কোনো অন্য ট্যাগের আন্ডারে থাকে সেটার মিনিং আলাদা হয়। তো এক কথায় একটি এইচটিএমএল ডকুমেন্ট একাধিক হেডার থাকতে পারে। পেজ লেভেল হেডার বা প্রতিটি আর্টিকেলস বা সেকশনের মধ্যে একটা আলাদা করে হেডার থাকতে পারে। তো জেনারেলি হেডার ট্যাগকে ডিপ্লয় করার জন্য আমরা অনেক সময় এখানে রোল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, যেটা অ্যাসেসিবিলিটি একটা দেয় আমাদের মূলত হেডারকে। আমরা এখানে একটা রোল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, বাট জেনারেলি ব্যবহার না করলেও হয়। এটা শুধু হেডার ট্যাগ ব্যবহার করলেই চলে। তো একটা সাধারণ উদাহরণ দিতে, যদি আমরা হেডার ট্যাগের মধ্যে আমরা একটা ডিভ ট্যাগ নিই, যেমন এর আগে ক্লাসে ডিভ ট্যাগ সম্পর্কে আমরা জানিয়েছিলাম, এবং আমরা আমাদের ডিভ ট্যাগটাকে এভাবে লিখি যে আমরা আমাদের সাইট, মাই সাইট, এভাবে লিখলে আমরা আমাদের সাইটের নাম দিলাম। যেমন বর্তমান সময়ে সকল অন্যান্য ট্যাগগুলোর তুলনায় ডিভ ট্যাগটা বেশি ইউজ করা হয়। তো আজকে আমরা মূলত এই ডিভ ট্যাগটা দিয়েই বিভিন্ন এক্সাম্পল হিসেবে ইউজ করব। তো এখানের মধ্যে আমি এটাকে আমার লোগো হিসেবে ডিফাইন করে দিই। ক্লাসে গিয়ে আমি এটাকে লোগো হিসেবে ডিফাইন করে দিই, অর্থাৎ আমার মাই সাইটটা হচ্ছে যে আমার পেজের লোগো। ওকে। সো এটার পর আমরা একটা নেভিগেশন নেব, যেটা হচ্ছে যে ন্যাভ ট্যাগ দিয়ে করা হয়। মূলত নেভিগেশনটা হচ্ছে যে একটা বার, মেনু বারের মতো। যেমন এভাবে যদি দেখি, এই যে এই জিনিসটা, তো এটাকে মূলত নেভিগেশন বার বলা হয়। আর এটা হচ্ছে আমাদের ডিভ ট্যাগ দিয়ে তৈরি করা লোগো। ওকে। আর এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু। তো আমি এখানে একটা নেভিগেশন মেনু তৈরি করছি। সেটা এভাবে তৈরি করি যে আমরা প্রথমে ন্যাভ নিয়ে নিলাম, এবং এখানের মধ্যে আমরা এবার এ ট্যাগ ব্যবহার করব, যেহেতু এখানে লিঙ্ক সিস্টেম এগুলো। তো আমি এখানের মধ্যে একটা এ ট্যাগ নিলাম। ওকে। সো এ ট্যাগের ভিতর আমি প্রথমটার নাম দিলাম হোম। যেমন এখানে সাইডে যদি যাই, এখানে প্রথমটা হোম ফিচার্স। আমি এটা এইভাবে কপি করে নিই, এই ফিচার্স। সো আমি হোম দিলাম। এর পরেরটাতে আমি সিম্পলি এভাবেই কপি করে নিই। এর পরেরটাতে আমি ফিচার্স লিখি, বা এভাবে লিখি, হ্যাঁ, ফিচার্স। এর পরেরটাতে কি আছে, এর পরেরটাতে আছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো আমরা এখানে ডাইরেক্ট সিম্পলি অ্যাবাউট আর কন্ট্যাক্টে দিয়ে দিই, অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে। সো এখানে লিঙ্ক আছে, তো লিঙ্ক আপ দিতে পারে, বা যেহেতু আমার থেকে কোনো লিঙ্ক নেই সেই হিসেবে আমি জাস্ট হ্যাশ দিয়ে দিচ্ছি। ওকে। সো এটা আমাদের একটা সিম্পল নেভিগেশন হয়ে গেল, এবং এটাকে যদি আমরা সেভ করি,
এবং এটাকে আমরা আমাদের পেজের মধ্যে ওপেন করি, গুগলের মধ্যে ওপেন করি। আমাদের এই যে একটা সিম্পল সুন্দর ন্যাভিগেশন বার তৈরি হয়ে গেল। এই মাই সাইট হচ্ছে যে আমার সাইট, আর এটা হচ্ছে আমাদের একটা ন্যাভিগেশন বার। ওকে, সো এখানে মাই সাইটের মধ্যে তোমরা চাইলে তোমাদের লোগো দিতে পারো, বা এটাকে আরেকটু স্টাইলিশ করতে পারো সিএসএস ব্যবহার করে। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের হ্যাশ আসছে, তো সেই জায়গায় আমরা চাইলে লিঙ্ক আপ করতে পারি। তো এটা হয়ে গেলো আমাদের মূলত হেডার বার। ওকে, সো এটা হলো আমাদের হেডার বার। তো হেডারের মধ্যে আমরা চাইলে সরাসরি H1 ট্যাগও ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমাদের হেডারটা সাইড ওয়াইড হয়, অর্থাৎ অনেক লম্বাটে হয়, তবে সেখানের ক্ষেত্রে আমরা H1 ট্যাগটা মূলত ব্যবহার না করলেই ভালো, যাতে এসইওর ক্ষেত্রে কোনো প্রকার কনফিউশন না হয়। সেক্ষেত্রে আমরা এই ট্যাগগুলো মূলত ব্যবহার করলাম। এখানে আমাদের ডিভ ট্যাগটা ব্যবহার করলাম, আমরা চাইলে এখানে H1 ট্যাগটা ব্যবহার করতে পারতাম, বাট যাতে এসইওর ক্ষেত্রে কোনো প্রকার কনফিউশন না হয়, আমরা ডিভ ট্যাগটা ব্যবহার করেছি। এখন আমাদের হেডার হয়ে গেল, তো এবার আমাদের মূলত আমাদের ফুটার একটা লাগবে। তো একটা সাইড মূলত তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি। এই উপরের পার্টটাকে বলা হয় হেডার, এই নিচের যে সেন্টার পার্ট সেটাকে বলা হয় বডি, এবং নিচের পার্টটাকে বলা হয় ফুটার। এই তিনটা মিলে মূলত একটা সাইড তৈরি হয়। তো আমরা হেডার তৈরি করলাম, এবার আমরা একটা ফুটার তৈরি করব। একটু নিচে নেমে আমরা ফুটারের জন্য নাম অনুসারে আমরা ফুটার ট্যাগটা নেব। এই ফুটার ট্যাগ নিলাম, সো এটাকে আরেকটু উঠিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফুটার ট্যাগ। তো ফুটার ট্যাগের ভিতরেই এটাও এক ধরনের ব্লক লেভেল সিমেট্রিক ট্যাগ, যেটার মধ্যে বিভিন্ন ধরনের এক্সটার্নাল ট্যাগ, যেটার মাধ্যমে অথর, কপিরাইট, এই টাইপের জিনিসগুলো অ্যাড করা হয়। তো প্রথমে আমরা এখানে যেহেতু এই সাইডের মধ্যে প্রথমে আমরা এই নিচের দিকে যদি নামি, প্রথমে একটা কপিরাইট আছে, তো এটাকেই আমি কপি করে নিচ্ছি। তো আমরা এখানে একটা কপিরাইট অ্যাড করবো। তো কপিরাইট অ্যাড করার জন্য আমরা বিভিন্ন ট্যাগ আছে, তো আমরা পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, যেহেতু এটা সাইজ একটু ছোট আছে, তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা আমাদের কপিরাইটটা লিখে নিলাম, এটা একটু কমিয়ে দিয়ে, হ্যাঁ ওকে। সো এটার পর আমরা চাচ্ছি এখানের মধ্যে কিছু এক্সটার্নাল অর্থাৎ ন্যাভিগেশন লিঙ্ক অ্যাড করার জন্য। তো আমরা এখানে ন্যাভ নিয়ে আমরা কিছু ন্যাভিগেশন লিঙ্ক অ্যাড করব। তো আমরা এই ন্যাভিগেশন লিঙ্কগুলোই মূলত অ্যাড করে নিচ্ছি, যেহেতু সেম আছে। তো আমরা চাচ্ছি ফুটারের মধ্যে একটা ন্যাভিগেশন শো করবে, তো আমাদের ন্যাভিগেশনটা এসে গেল। ফুটারের মধ্যেও ন্যাভিগেশনটা কিছুটা এরকমভাবে দেখাবে। এবার যদি আমরা যাই এবং একটা রিফ্রেশ দিই, সো আমাদের হেডার এবং আমাদের ফুটার এসে গেছে, বাট আমাদের সেন্টার নেই। তো আমরা এখান থেকে আগে প্রথমে এই হোমটা সরিয়ে দিই, ফুটারের মধ্যে হোম থাকা না। ওকে, সো এটা হয়ে গেল। সো এবার আমরা মূলত মেইন বডিটা তৈরি করব। আমাদের ওয়েবসাইটের তো হেডার এবং ফুটার হয়ে গেল। এই হেডার আর ফুটারের মধ্যবর্তী যে ডেটাটা থাকে বা কন্টেন্টটা থাকে, সেটা মূলত মেইন ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়। তো মেইন ট্যাগ হলো ওয়েব পেজের মূল কন্টেন্ট এরিয়া বা জেনারেল কন্টেন্ট ইন্ডেক্সড এরিয়া, যেখানের মধ্যে আমাদের সাইডের মূল মেইন পার্টটা বা কন্টেন্ট বডিটা থাকে। এই যে আমাদের কন্টেন্ট বডি, অর্থাৎ এই যে সাইডের ভিতরে যে কন্টেন্ট বডি, এটা মূলত মেইন ট্যাগের আন্ডারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিম্পলি মেইন ট্যাগটা নেব। সো আমরা একটা মেইন ট্যাগ নিলাম, যেটা এক ধরনের ডকুমেন্ট সেন্ট্রাল ট্যাগ। তো এটার মধ্যে আমরা মূলত আমাদের ডকুমেন্টসগুলো অ্যাড করব। যেমন প্রথমের দিকে আমাদের মেইন ট্যাগ অ্যাড করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মেইন ট্যাগ অ্যাড করতে পারি বা ডাইরেক্ট নাও করতে পারি। যেহেতু আমরা জানি যে এইচটিএমএল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা বেসিক এইচটিএমএল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, যেমন এইচটিএমএল, সরি, হ্যাঁ এটা এইভাবে করে করি। এটা মূলত হচ্ছে আমাদের এইচটিএমএল এর একটা ফ্রেমওয়ার্ক, রাইট? সো আমরা এখানে আপাতত এইচটিএমএল ফ্রেমওয়ার্কটা উপরই বেস্ট করে কোডটা লিখতে হয়। তো আমরা এখানে আপাতত ফ্রেমওয়ার্কটা ব্যবহার করছি না, আমরা এভাবেই করি। সো এখানের মধ্যে আমাদের বডি ট্যাগের মধ্যে মূলত বডির কন্টেন্ট থাকে, যেমন আগের ক্লাসে বললাম। তো যখনই তোমরা কোড লিখবা, তখন ফ্রেমওয়ার্কের উপর বেস্ট করে কোডটা লিখবা। এখানে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা ডাইরেক্ট টাইপ করছি, বাট যখন ফ্রেমওয়ার্ক ব্যবহার করবা, তখনই তোমাদের কোডটা মূলত ভালোভাবে দেখতেও সুন্দর লাগবে এবং ভালোভাবে এটা কাজও করবে। সেক্ষেত্রে আমরা বডি ট্যাগটা ব্যবহার করি, যেহেতু আমরা একটা কন্টেন্ট বডি তৈরি করছি। তো এই বডি ট্যাগের ভিতরেই আমরা একটা হেডার নেব। যেমন এর আগে বললাম, হেডার ট্যাগ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো আমরা এখানে হেডারটা যেহেতু নিয়েছি, তো হেডারটা মূলত আমরা হেড কন্টেন্ট অর্থাৎ
এই যে কন্টেন্টটা বা এই যে হিরো সেকশন, তো এটাকে মূলত হিরো সেকশন বলা হয়। এই যে উপরে এই পার্টিকুলার এরিয়াটা, এই উপর থেকে এই পার্টিকুলার এরিয়াটা হচ্ছে মূলত হিরো সেকশন। তো হিরো সেকশনের কন্টেন্টগুলো এই হেডার কন্টেন্টের মধ্যে থাকে। তো আমরা এখানে তো কোনো প্রকার কন্টেন্ট নেই, তো আমি এখানে জাস্ট হেডার কন্টেন্ট লিখে দিই। ওকে, সো এটা হয়ে গেলো আমাদের হেডার কন্টেন্ট। এরপরে যাবতীয় যত রকমের লিঙ্ক আপ বা ডেটা থাকবে সেটা আমাদের মেইন ট্যাগ দিয়ে অ্যাড করা হবে। তো মেইন ট্যাগের ভিতর আমরা একটা ট্যাগ ব্যবহার করব যেটার নাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল ট্যাগ হলো এমন একটা সেকশন যা স্বতন্ত্র এবং আলাদাভাবে সিন্ডিকেটিভ বা পাবলিশ করা যেতে পারে, যেটা মূলত ব্লগ পোস্ট বা নিউজ আর্টিকেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই আর্টিকেল ট্যাগটা মূলত ওই কাজেই অ্যাড করা হয়। তো এখানের মধ্যে আমরা আর্টিকেল ট্যাগটা নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। প্রথম আমরা এখানে আর্টিকেল ট্যাগ ব্যবহার করি। তো আর্টিকেল ট্যাগের মধ্যে আমরা লিখে দিলাম ডেটা। ওকে, এরপরে আরেকটা অপশন যে আমাদের আর্টিকেল ট্যাগ তো হয়ে গেল, এরপর আমরা ফুটার ট্যাগ ব্যবহার করব বডির মধ্যে, মেইনের নিচে। ফুটারটা ব্যবহার করছি, ফুটার ট্যাগ যদি তোমরা ওপেনলি ব্যবহার করো, যেমন আমরা এখানে ফুটার ট্যাগ যখন ওপেনলি ব্যবহার করেছি, এই ফুটার ট্যাগটা একটা সাইডের ফুটার হিসেবে ইন্ডিকেট হচ্ছে। কিন্তু যদি কোনো ট্যাগের আন্ডারে আমরা এই ফুটার ট্যাগ বা হেডার ট্যাগকে ব্যবহার করি, তখন সেই হেডার বা ফুটার ট্যাগ সেই বডি ট্যাগ, অর্থাৎ এই বডি ট্যাগে ব্যবহার করলাম, তো এই যে ওপেন ট্যাগটা বা আছে সেটার কে সম্বোধন করে। তো আমরা ফুটার ট্যাগটা মূলত এখানে এই কন্টেন্টটা, অর্থাৎ এই যে ব্লক যেটা আছে, আমরা ব্লক কোডটা যেটা লিখলাম এটারই অংশ হিসেবে আমরা একটা ফুটার ট্যাগ ব্যবহার করছি, যেটা দিয়ে আমরা মূলত এখানের মধ্যে লেখকের নাম শো করতে চাচ্ছি। সো আমরা এখানে লিখে দিলাম রাইটার্স নেম। সো আমরা এখানে রাইটার্স নেম লিখে দিলাম, এটাকে সেভ করলাম। এরপর যদি আমরা আমাদের কন্টেন্ট এরিয়াতে যাই, তো আমাদের হেডার, আমাদের কন্টেন্ট, আমাদের ফুটার রেডি। তো এখানের মধ্যে আমরা একটা নিউ ট্যাগ ব্যবহার করলাম যেটা হচ্ছে মূলত আর্টিকেল। তো আর্টিকেলের ভিতরে নিজস্ব হেডার ও ফুটার থাকতে পারে, যেটা দিয়ে অথর, পাবলিশ ডেট থাকতে পারে, এবং এছাড়া আর্টিকেল স্বতন্ত্রভাবেও কাজ করে। ওকে, আমরা এখানে একটু জায়গা দিই। ওকে, বা এটাকে একটু ছোট করে নিই। তো আমাদের হেডার, বডি, ফুটার রেডি। এরপর আমরা আর্টিকেল, তো আর্টিকেলটাকে আমরা আরেকটু ডেভেলপ করি, আমরা এটাকে আরেকটু নিচে যাই। আমরা এখানে যেহেতু আর্টিকেল ব্যবহার করলাম, তো আমরা আর্টিকেলটাকে আরেকটু মডিফাই করি। সো এটা হচ্ছে আমাদের আর্টিকেল ট্যাগ। আমরা এখান থেকে হেডারটা বাদ করে দিই আপাতত। আমরা এখান থেকে হেডারটা বাদ করে দিলাম, আমরা এখান থেকে ফুটারটাও বাদ করে দিই। আমরা শুধু এবার আর্টিকেলটা রাখি। এবার আমরা আর্টিকেলটা দিয়ে মূলত কাজটা করব। সো আর্টিকেলটা রাখি, আমরা আর্টিকেলটাকে আরেকটু এভাবে করে নিই। ওকে, সো আর্টিকেলের মধ্যে একটা পোস্টের ক্ষেত্রে প্রথমত থাকে যে আপনার, যেমন আমরা যদি একটা নিউজ সাইটে যাই, ধরেন আমি একটা নিউজ সাইটে যাই। ওকে, আমরা একটা নিউজ সাইটে গেলাম, আমরা একটা পোস্টও খুললাম। হ্যাঁ, পোস্ট এখান থেকে খুললাম। সো আমরা প্রথমে এই টাইটেলটা কপি করে নিই পোস্টের, যেহেতু আমরা ইউজ করছি। তো আমরা টাইটেলটা নিলাম। সো আমরা এখানে গেলাম। তো আর্টিকেল ট্যাগের মধ্যে প্রথমে যেটা অ্যাড করা সেটা হচ্ছে হেডার। যেহেতু আমরা হেড সেকশন, তো এই উপরের অংশটাকে মূলত হেড সেকশন বলে। এই যে নিউজে যদি যাই, এই যে এরিয়াটা, এটাও তো হেডার ঠিকই, বাট এই যে নিউজের একটা উপরের পার্ট, এই যে নিউজ, আমি এই যে নিউজের এই যে উপরের পার্টটা, এটাকেও হেডার বলা হয়। আমরা এই হেডার নিলাম, এবং হেডারের ভিতরেই আমরা একটা H2 ট্যাগ নিই হেডলাইনের জন্য। H2 ট্যাগের মধ্যে আমরা আমাদের লেখাটা বসিয়ে দিলাম, রাইট? সো আমরা আমাদের লেখা বসিয়ে দিলাম, এবং এটাকে আমরা একটু নিচে নামলাম। সো এখানের মধ্যে এবার এটার পর এখানে আরেকটা নিচের অংশ আছে যেটার মধ্যে আমরা মূলত তারিখ দেখতে পারতেছি। তো তারিখটা কীভাবে অ্যাড করব সেটার জন্য কিছু ট্যাগ আছে, সেটাকে বলা হয় মূলত টাইম এবং ডেট টাইম, টাইম ট্যাগ, এবং সেটার মধ্যে একটা ডেট টাইম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো সেটাকে ডাইরেক্ট ইনিশিয়ালাইজড করা যায়, বা না করার ক্ষেত্রে ডাইরেক্ট ইনিশিয়ালাইজড না করে আমরা এখানের মধ্যে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি। যেহেতু আপনার এখানে এই যে লেখাটা একটু ছোট আছে, তো আমরা ওই জন্যই পি ট্যাগটা ব্যবহার করলাম। পি ট্যাগ ব্যবহার করে আমরা প্রথমে পি ট্যাগের মধ্যে কিছু কন্টেন্টস অ্যাড করে নিই, রাইট? আমরা পি ট্যাগের ভিতরে লিখলাম
অথর, সরি অথর, অথর লেখকের নাম দিলাম এক্সাম্পল। এটা আমরা একটু ছোট করে নিয়ে লেখকের নাম দিলাম এক্সাম্পল এবং এখানের পর আমরা এবার আমরা এখানের মধ্যে যা অ্যাড করবো সেটা হচ্ছে টাইম। তো আমরা এখানের মধ্যে একটা টাইম ট্যাগ নিব। তো টাইম ট্যাগ সম্পর্কেও বলছি। তো টাইম ট্যাগ নেওয়ার পর আমরা এখানের মধ্যে একটা যে কোনো তারিখ লিখে দিব, যেটাকে চাইলে ডেটাবেসের মাধ্যমে ডেটাবেসে টেবলসের মাধ্যমে ইনিশিয়ালাইজ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা সিম্পল তারিখ লিখে দিলাম 2025। ওকে, সো এটাকে এবার আমরা মূলত ইনিশিয়ালাইজড করব, সেটা হচ্ছে ডেট টাইম অ্যাট্রিবিউশন দিয়ে। আমরা এখানে ডেট টাইম নিলাম। তো ডেট টাইম অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এটাকে ইনিশিয়ালাইজড করব 2025-09 আর আজকে কত তারিখ? হ্যাঁ 1-01। ওকে, সো এটা এগুলো আমাদের ডেট টাইম দিয়ে ইনিশিয়ালাইজড করা। ওকে, সো এটাকে আমি আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। সো এটা এগুলো আমাদের আর্টিকেলের একটা তারিখ। সো এবার আমরা আর্টিকেল তো অনেক কিছু অ্যাড করলাম, এবার আমরা হেডার সেকশনের নিচে কন্টেন্ট অ্যাড করলাম না। অর্থাৎ আমাদের আগের ক্লাসও আমরা দেখিয়েছিলাম যে মানে এই যে কন্টেন্টগুলো এগুলো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে অ্যাড করা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে। আর ডাইনামিক ওয়েবসাইটে তো ডেটাবেসের উপর বেসড করে কোথায় কীরকম আর্টিকেল হবে সেটা ওভাবে স্টোর হয়। আমরা একটা সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিব। এখান থেকে আমি লেখা এতটুকু কপি করে নিই এবং এই লেখাটা এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আরেকটু ছোট করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এই পার্টটা আমার দরকার নেই, কাট। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা প্যারাগ্রাফ। তারপর প্যারাগ্রাফ অ্যাড করলাম এবং এবার নিচের দিকে যদি আমরা যাই, এটার এখানের মধ্যে কিছু লিঙ্ক আছে, সোশ্যাল লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্ক, বা এখানে একটা পেজের লিঙ্ক আছে। এবার আমরা সেটাকে অ্যাড করব। আমরা সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগের নিচে আমরা এর আগেও করলাম, সেটা হচ্ছে ফুটার। অর্থাৎ যেহেতু এটা পায়ের দিকের অংশ, তো আমরা এখানের মধ্যে একটা ফুটার নেব। এবার আমরা ফুটারের ভিতরেই মূলত আমাদের লিঙ্কগুলো অ্যাড করব। তো আমি চাচ্ছি এখানে কিছু ট্যাগ শো করতে, তো আমি এখানের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগটা নেব এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখবো, সরি হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটু জায়গা নিয়ে এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, এগুলোতে একটু জায়গা অ্যাড করি, তাহলে ক্লিয়ারলি দেখা যাবে। ওকে, হ্যাঁ, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা লেখা লিখলাম ট্যাগস। ওকে, একটু হ্যাঁ ট্যাগস। এবার ট্যাগের মধ্যে দিয়ে আমি কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে চাচ্ছি। তো লিঙ্ক অ্যাড করার জন্য আমরা একটা এ ট্যাগ নেব। এ ট্যাগের ভিতরে আমরা লিখলাম, হ্যাঁ এভাবে একটা হ্যাশ দিয়ে দিলাম এবং এই ট্যাগের ভিতরে আমরা একটা লিখলাম ওয়েব বা নিউজ। এরপর আমরা আরেকটা ট্যাগ নিলাম, এখানে একটা কমা দিয়ে আমরা একটা ট্যাগ নিলাম সিম্পলভাবে। হ্যাঁ, এখানের মধ্যে দিলাম ধরেন হয়তো কি দিতে পারি, ভাইরাল। হ্যাঁ, আমরা ভাইরাল টাইটেল দিয়ে দিলাম। আমাদের ফুটার ট্যাগও ক্লোজ। এবার এটাকে আমরা সেভ করে নিলাম। এবার যদি আমরা গিয়ে এখানে একটা রিফ্রেশ দিই, সো আমাদের এটাকে আমরা একটু ছোট করে নিই। হ্যাঁ, সো এটা একটা সুন্দর নিউজ হয়ে গেল। এবং এটা দেখেন, এটা একটা ট্যাগ, অর্থাৎ যেরকম ওয়েবসাইটের ক্ষেত্রে নিউজ পোস্ট হয় বা তারিখ টারিখ দেখায়, ওভাবেই আমাদের এটা একটা সুন্দর পোস্ট হয়ে গেল। এখন এরকম দেখতে হচ্ছে না, রাইট? কারণ এটার মধ্যে আমরা সিএসএস ব্যবহার করেছি এবং ব্যাকগ্রাউন্ডে পিএইচপি লজিক কাজ করছে, যার কারণে এখানে তারিখ চেঞ্জ হয়, ভিউ চেঞ্জ হয়। বাট এখানে ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ এখানের মধ্যে কোনো ব্যাকএন্ড নেই। আমরা এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করছি। তো আমরা যদি এটাকে এখন দেখি, এই যে উপর থেকে দেখি, আমাদের একটা হেডার হলো, আমাদের একটা বডি কন্টেন্ট হলো, আমাদের একটা সুন্দর ফুটার হয়ে গেল, রাইট? আর্টিকেল কেবল ইউআই ব্লগই নয়, এটা একটি ট্যাগ যাতে সিমেট্রিক আছে এবং সেটা বজায় রেখে মূলত আমরা কাজগুলো করি। এবার এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে সেকশন। তো সেকশন আর আর্টিকেলের কাজ বলতে গেলে সেমই, বাট আবার সেম নাও। কারণ সেকশন আর আর্টিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে, সেকশন হলো সাইট পেজের ভৌগোলিক ও লজিক্যাল পার্টিশন, যেখানে আর্টিকেল হলো একটা স্বতন্ত্র প্রকাশযোগ্য ইউনিট। অর্থাৎ আর্টিকেল দিয়ে আপনি কোনো কিছুকে প্রকাশ করতে পারবেন, অর্থাৎ ধরেন সেটা পোস্ট বা ধরেন কোনো প্রকার পেজের কন্টেন্ট, সেটাকে প্রকাশ করবেন। যেখানে সেকশন ব্যবহার করা হয় লজিক্যাল পার্টিশনকে, অর্থাৎ একটা সাইডের মধ্যে বিভিন্ন ধরনের পার্টে বিভক্ত থাকে। যেমন ধরেন এই সাইডটা, এটা 3 ভাগে বিভক্ত। কিভাবে? যেমন 3 ভাগে বিভক্ত, অর্থাৎ এটার এই যে বডি কন্টেন্ট, আমি উপরেরটা বলছি না, এই যে বডি কন্টেন্ট সেটা 3 ভাগে বিভক্ত। অর্থাৎ এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। আবার নিচের দিকে যদি আমরা যাই,
এখানের দিকেও একটা ভাগে বিভক্ত আছে, অর্থাৎ এই যে জিনিসটা এটা একটা আবার আলাদা একটা সেকশন। আবার এখানের মধ্যে শুধু এই রাইট লেফট সাইডে আবার এটা দুই ভাগে বিভক্ত, অর্থাৎ উপরে একটা ভাগ নিচে একটা ভাগ। এই যে স্বতন্ত্র ভাগগুলো বা ভৌগোলিক ভাগগুলো এগুলো হচ্ছে মূলত সেকশনের কাজ। তো আমরা এখানে একটা সেকশন অ্যাড করব। যেহেতু আমরা বডি তৈরি করলাম, আমরা এবার বডির নিচে এখানে একটা সেকশন ট্যাগ নেব। আমরা এবার সেকশন ট্যাগের মধ্যে আমরা কিছু লিখি, যেমন H2 ট্যাগ দিয়ে আমরা লিখলাম হ্যাঁ ওকে ওয়েব ওয়েব টিপস, সরি টিপস, ওকে আমরা ওয়েব টিপস লিখলাম এবং এটার নিচে আমরা একটা ট্যাগ নিলাম যেটা দিয়ে আমরা লিখলাম ওয়েব টিপস ফর ডেভেলপার্স, ওকে 2025। এটা একটা সেকশন আমরা তৈরি করলাম এবং এটাকে যদি আমরা এভাবে দেখি, এই যে একটা এখানে এরকম একটা সেকশন তৈরি হয়ে গেল। তো এগুলো ওরকমভাবে ডিজাইন করা নেই, যেহেতু আমরা এখানে সিএসএস ব্যবহার করছি না। সেকশন, ওকে। তো সেকশনের জায়গায় আপনারা যদি শুধু ডিভ ট্যাগ ব্যবহার করেন তাহলে সেটা দিয়েও করা যাচ্ছে, বাট সেটা অতটা ভালো হবে না, সেটা সিমেট্রিক হারাবে। সেই ক্ষেত্রে সিমেট্রিক এবিলিটি হারাবে, সেই ক্ষেত্রে আমরা সেকশনটা ব্যবহার করেছি। বাট মোস্ট অফ দ্য টাইম মোস্টলি আমরা ডিভ দিয়েই বানিয়ে ফেলি, এখানে এত রকমের ট্যাক্স এক্সটার্নাল ইউজ করি না। বাট এই ক্ষেত্রে এই ট্যাগগুলো ব্যবহার করলে ভালো। তো এবার আমরা একটা জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে এ সাইট। এ সাইটটা কীরকম, যেমন আমরা যদি এখানে একটা এ সাইট ব্যবহার করি, এ সাইট, এই সাইট। তো এ সাইট হলো প্রয়োজনে সাইডবার বা রিলেটেড ইনফো মূল কন্টেন্টের পাশে অ্যাড করা। তো এই সাইট সাধারণত মেইন কন্টেন্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ রিলেটেবল লিঙ্ক, অ্যাড, অথর নোট ইত্যাদি এ সাইট ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়। এটা মূলত একটা পেজ বা একটা আর্টিকেলের ভিতর থাকতে পারে। তো আমরা এক্ষেত্রে এটাকে আমরা বাইরে না রেখে আমরা চাচ্ছি এটাকে আমরা আমাদের বডি কন্টেন্টের আন্ডারেই রাখবো। তো আমরা এখানে মেইন থেকে একটু জায়গা নিই, ওকে। আমরা এই মেইন থেকে মূলত জায়গাটা নিলাম, ওকে। তো আমরা এটাকে এখানে আমরা এসআই ট্যাগটা নিই, আমরা এখানে এসআই ট্যাগটা নিলাম। এসআই ট্যাগের মধ্যে আমরা ধরেন কিছু কন্টেন্ট অ্যাড করি, ওকে। সো আমরা প্রথমেই একটা H3 নিই, যদি এতক্ষণ ধরে আমরা H2 ট্যাগ কাজ করছি, এবার আমরা একটা H3 ট্যাগ নিই। সো H3 এর মধ্যে আমরা লিখলাম রিড মোর, আর আচ্ছা রিড মোর লিখলাম, যাক রিড মোর অর্থাৎ একটা আর্টিকেল। এবং এই রিড মোরের মধ্যে আমরা চাচ্ছি কিছু লিস্ট অ্যাড করতে, এবং লিস্টটাকে আমরা অর্ডার ভাবেও লিখতে পারি বা আনঅর্ডার লিখতে পারি। তো আমি আনঅর্ডার লিস্ট অ্যাড করি, বুলেট পয়েন্ট টাইপের, যে আমার থেকে দুইটা এক্সটার্নাল পোস্ট আছে, আপনারা এভাবে দেখুন। আমি এখানে আনঅর্ডার ব্যবহার করছি ডিজাইনের খাতিরে, আপনারা অর্ডার ব্যবহার করতে পারেন 1 2 দিয়ে। তো আমরা আনঅর্ডার ব্যবহার করছি। এই লিস্ট নিলাম এবং লিস্টের ভিতরে আমরা একটা লিখলাম, কি লিখতে পারি, পোস্ট 1, ওকে। এবং এটাকে আমরা একটু লিঙ্ক আপ করবো, যেমন পোস্ট 1 তো লিখলাম, বাট কোনো ক্লিক করলে তো কিছু আসবে না। তো আমরা এখানে ক্ষেত্রে এ ট্যাগ নেব, এ ট্যাগ নিলাম এবং এই ট্যাগের ভিতর আমরা এইচ এরর দিয়ে আমরা লিঙ্ক হ্যাশ দিলাম এবং এদিকে এটাকে আমরা ক্লোজ করে দেব এ ট্যাগ দিয়ে। এটা হয়ে গেল আমাদের একটা, এবং এটাকে আমরা কপি করে আরেকটা করে নিই, ওটা দুইটা পোস্ট অ্যাড করি। আমি এটা পোস্ট 2 করি। এটা আমাদের হয়ে গেল পোস্ট 1 এবং পোস্ট 2 এ সাইডের মধ্যে, অর্থাৎ একটা এক ধরনের সাইড বার। আমরা একটা সাইড পোর্শন তৈরি করলাম। আমরা সাইড পোর্শনটাকে দেখি, এই যে একটা সুন্দর সাইড পোর্শন তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের টাইটেল, এটা হলো আমাদের মানে টাইম, অথার্সের নেম, এটা হয়ে গেলো আমাদের পোস্ট, এটা হয়ে গেলো আমাদের ট্যাগ, এটা হয়ে গেলো আমাদের একটা এসাইড পোর্শন, আর নিচেরটা হচ্ছে আমাদের সেকশন, একটা আলাদা সেপারেট সেকশন, এবং এটা হয়ে গেল আমাদের ফুটার, এই উপরেরটা হলো আমাদের হেডার। সো আমাদের একটা বেসিক পোস্ট কন্টেন্ট রেডি হয়ে গেল।
সো এখানের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা একটা টাইম ট্যাগ ব্যবহার করেছি, রাইট? সেই টাইম ট্যাগটা মূলত কি? তো টাইম ট্যাগ ব্যবহার করে ডেটা বা টাইমকে মেশিন রিডেবল ফরম্যাটে রাখা যায়। যেমন ধরেন উদাহরণ প্রকাশের তারিখ, এবং এই তারিখগুলোর জন্য আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যেটা হচ্ছে ডেট টাইম। তো ডেট টাইম অ্যাট্রিবিউট দিয়ে আইএসও 8601 ফরম্যাটে দিন, তারিখ এগুলো অ্যাড করা হয়। স্ক্রিন রিডার্স ও সার্চ ইঞ্জিনের ডেট টাইম পড়তে পারে। এই ক্ষেত্রে যদি আপনারা এই ডেট টাইম অ্যাট্রিবিউশন বা টাইম ট্যাগটা ব্যবহার করেন, তো এই টাইমটা মূলত আপনার গুগলে ইন্ডেক্সড হচ্ছে। তো সেই হিসেবে কেউ যদি এই নিউজটা সার্চ মারে এই দিনের, তখন এই নিউজটা এই দিনেরই হিসেবে শো করবে গুগল বা যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। ওই ক্ষেত্রে মূলত এই টাইম ট্যাগটা ব্যবহার করা হয়। যেমন এখানে আমি কি দিয়েছি, অর্থার নেম দিয়েছি, এখানে আমরা পাবলিশার ডেট দিতে পারি বা বিভিন্ন ধরনের অপশন দিতে পারি। এবার আমরা এখানের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ডেটা। সো ডেটা ট্যাগটা কীভাবে কাজ করে, আমরা একটু নিচে নামি। যেমন আমরা একটা পোস্ট বানালাম, রাইট? সো আমি চাচ্ছি আমার পোস্টের মধ্যে একটা রিভিউ টাইপের পোর্শন অ্যাড করতে, যে মানে কত রিভিউ পেয়েছে আমার পোস্ট। সো আমি এখানে ট্যাগের অর্থাৎ ফুটারের নিচেই আমরা আমাদের ডেটা, সেই ডেটাটা মূলত কীভাবে কাজ করে ডেটা ট্যাগ, এটাকে এভাবে বুঝাই যে ডেটা ট্যাগ ব্যবহার হয় একটি মানুষের বা একটি লৈখিক বা মৌখিক কন্টেন্টকে মেশিন রিডেবল ভ্যালুর সাথে যুক্ত করার জন্য। এটাকে এভাবে বুঝাই যে আমি এখানের মধ্যে একটা ভ্যালু লিখি যে 4.5 আউট অফ 5, অর্থাৎ আমার এই যে পোস্ট সেটা 4.5 পেয়েছে 5 স্টার থেকে, অর্থাৎ আউট অফ 5। ওকে, সেটা আমরা এভাবে অ্যাড করলাম। সো এটাকে আমরা ডাইরেক্ট ইনিশিয়ালাইজড না করে আমরা এটাকে পি ট্যাগের মাধ্যমে ইনিশিয়ালাইজড করতে পারি। সো আমি এক্ষেত্রে পি ট্যাগটা ব্যবহার করছি। সো আমরা এটাকে পি ট্যাগের মাধ্যমে ইনিশিয়ালাইজড করবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে এবং এটার প্রতিটা সেকশন দেখতে সুন্দর লাগবে। ওকে, সো এটা আমরা পি ট্যাগের মাধ্যমে ইনিশিয়ালাইজড করলাম। এবং যেমন প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এই কন্টেন্টের ভিতর প্রতিটা ক্ষেত্রে আপনি যখনই অন্য কোনো ট্যাগ ব্যবহার করবেন সেটাকে পি ট্যাগ দিয়ে ব্যবহার করলে ভালো। অর্থাৎ পিটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যান্ড ট্যাগ, যেখানে আমরা একটা সেকেন্ডারি ট্যাগ ডেটা ট্যাগ ব্যবহার করেছি। সো এভাবে ডেটা ট্যাগ লিখলে হবে না, আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। তো এখানের মধ্যে মানুষের ক্ষেত্রে, অর্থাৎ আমরা চোখে দেখবো যে এটা, কিন্তু সার্চ ইঞ্জিনে বা আপনার ইন্ডেক্সিংয়ের জন্য যখন এটা গুগল ইন্ডেক্সড হবে বা মেশিনের ক্ষেত্রে আপনাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। সেটা সব ক্ষেত্রেই আপনি যাই করেন সেই ক্ষেত্রে আপনাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। তো আমি 4.5 দিলাম। এখন এই পোস্ট যদি একটা সিনেমা সংক্রান্ত হতো, তাহলে কেউ যদি এই টাইপের পোস্ট সার্চ মারতো বা নিজের ব্রাউজার গিয়ে ফিল্টারের মধ্যে 5 রেটিং বা 4 রেটিং বা আউট অফ 4.5 রেটিং সিলেক্ট করতো, সেই ক্ষেত্রে যখন সার্চ ইঞ্জিন ক্রুলিং করতো বা ক্রলিং করতো, সেই ক্ষেত্রে আমাদের এই 4.5টাই ইন্ডেক্সড হইতো। তো 4.5 ভ্যালুর আন্ডারে যে পোস্ট আছে সেটা আমাদের সার্চ ইঞ্জিনে দেখাতো। এই জন্য আমরা মূলত এখানে ভ্যালুটা অ্যাসাইন করেছি। সো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। সো এটা নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনের মধ্যে বলতে পারেন, আমরা সেই অনুসারে আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই যে একটা দেখাচ্ছে। সো এবার আমরা আজকে ক্লাস এতটুকুই থাকবে। তো এবার আমরা একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, একটা বেসিক প্রজেক্ট তৈরি করব, যেটা সর্বদা আমি বলেছি যে এইচটিএমএল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে। তো আমরা এইচটিএমএল ফ্রেমওয়ার্কই ব্যবহার করে একটা বেসিক প্রজেক্ট তৈরি করব। এবং এটা আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের মধ্যে আমরা আরও কিছু ট্যাগ সম্পর্কে শিখব। সো আমরা এই পার্টগুলো আপাতত বাদ করে দিই, এটা আমাদের সেকেন্ড পার্টে থাকবে। সো প্রথমত আমাদের টাইটেল ট্যাগ। সো আমরা টাইটেল ট্যাগে লিখলাম সিম্পল নিউজ আর্টিকেল, বানান হয়তো ভুল হতে পারে, সরি। এরপর আমাদের হেড সেকশন, এখানে হেডের নিচে হচ্ছে আমাদের বডি।
সো বডির মধ্যে আমরা প্রথমেই একটা হেড নিয়ে নেব, হেডার ট্যাগ। আমরা একটা হেডার ট্যাগ নিলাম। এটা অ্যাজ এক্সাম্পল সাইট আমরা তৈরি করছি বা একটা ওয়েব পেজ তৈরি করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সো হেডার ট্যাগ নেওয়ার পর আমরা এখানের মধ্যে H1 নেব, H1 ট্যাগ, যেখানে লিখলাম, কি লিখতে পারি আমরা, প্রথমত বডি, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা সুন্দর বার তৈরি করি। আমরা ওয়েব পেজের এই যে বারটা, এই বারটা প্রথমে তৈরি করি। ওকে, সো আমি বারটা দিলাম, যেহেতু আমরা নিউজ ওয়েবসাইট নিয়ে এতক্ষণ কাজ করেছি, তো আমরা লিখলাম নিউজ বাংলা। ওকে, সো এটা হয়ে গেলো আমাদের একটা সাইডের ইয়া, এবং এটারই আন্ডারে আমরা একটা নেভিগেশন বার তৈরি করব। এটা ওকে, এটাকেই কপি করে নিই। তো আমরা এখানে হোম দিলাম, অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে, তো আমাদের এই তিনটা হয়ে গেল। এরপর আমাদের হেডারের পার্ট শেষ, আমাদের নেভিগেশন বার রেডি, হেডারের পার্ট শেষ। আমরা এবার মেইন কন্টেন্ট অ্যাড করব। সব কিছু আমরা বডি পার্টে অ্যাড করছি, এটা মনে রাখতে হবে যে আমরা যা করছি সবগুলো বডির ভিতরেই করছি। আমরা এখানে মেইন, কোনো প্রকার কোয়েশ্চেন হলে আরেকবার বলে দিচ্ছি, কোনো প্রকার প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের সাহায্য করব। এটার ভিতরে এবার আমরা আর্টিকেল নেব। তো এবার যেহেতু আমরা আর্টিকেল নিয়েছি, আমরা এবার পোস্টের ডেটাগুলো সবগুলো অ্যাড করবো। প্রথমে আমরা, তো এখানের মধ্যে আমরা প্রথমে H1 ট্যাগ নিয়েছি, তো দ্বিতীয়বার আমরা H1 ট্যাগটা আর নিচ্ছি না, আমরা এবার H2 ট্যাগটা ব্যবহার করব। H1 ট্যাগ যেহেতু একবার আমরা ইউজ করে ফেলেছি, দ্বিতীয়বারে ইউজ করলে সেটা ভিউ বা ইউআই এর ক্ষেত্রে সুন্দর লাগবে না, এই জন্য আমরা H2, অর্থাৎ সেটা থেকে একটু ছোট। সো আমরা একটা নিউজ লিখলাম, নিউ ওয়েব ক্লাস। ওকে, সো এটা আমরা দিলাম আমাদের এখানে আমরা এবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব। সেই প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে আমরা মূলত, একটু বড় করি, প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে আমরা মূলত আমাদের টাইটেল হয়ে গেলো, টাইটেলের নিচের যে পার্টটা অর্থাৎ ডেট টাইম ওগুলো অ্যাড করবো। তো এখানে দিলাম বাই ভার্সন, এবার এখানের মধ্যে আমরা ডেট অ্যাড করব, ডেট দিলাম, ডেট আজকের ডেটটাই দিই, এবং এখানের মধ্যে আমরা ডেট টাইম অ্যাট্রিবিউশনটা ব্যবহার করব। ডেট টাইম দিলাম 2025 09/01। ওকে, সো এটা হয়ে গেল আমাদের টাইমের, আমাদের এখানে ক্ষেত্রে মনে হয় আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা আর্টিকেলটা ব্যবহার করব, আর্টিকেলটাকে আমরা হেডারের ভিতর দিলে বেশি ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি জিনিসটা ঠিক করে দিই যে আমরা একটা হেডার ট্যাগ ব্যবহার করব যাতে দেখতে সুন্দর লাগে এটা। তো এখন আমরা এটাকে সুন্দর হেডারের ভিতর নিয়ে এসেছি, তাতে এই পার্টটাকে আমরা আমাদের, এই যে পার্টটা, এটা আমাদের হেডারের ভিতর নিয়ে এসেছি আমরা, এইভাবে ঠিক করে নিই। ওকে, এভাবে আমরা সবগুলোকে হেডারের মধ্যে নিয়ে আসছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এই যে বারগুলো, এই যে এরকম লাইনগুলো দেখছেন আপনারা সবাই, এটা আর একটু ক্লিয়ার করে দিই, এই লাইনগুলো দিয়ে বোঝা যাবে যে কোনটা কোনটার আন্ডারে। ওকে, তো এই মেইন ট্যাগ, এই ওপেন ট্যাগ আর এই ক্লোজ ট্যাগ একে অপরের সাথে এই লাইন দ্বারা কানেক্টেড, এবং এটার ভিতরেরটা হচ্ছে হেডার, এবং এটার ভিতরে হচ্ছে আর্টিকেল। তো এভাবে এই লাইনগুলো দেখে বোঝা যাবে যে কোনটা কোনটার আন্ডারে। এভাবে আমরা যেহেতু করলাম, তো এটা একটা সুন্দর ব্লক আকারে হলো। তো এখানে আমরা হেডারের জায়গায় চাইলে ডিফ ব্যবহার করতে পারছি। তো যেহেতু আমরা আজকে হেডার নিয়েই বলছি, তো সেই ক্ষেত্রে আমরা হেডারটা দেখালাম। আমাদের এই পার্টটা হয়ে গেল। এবার আমাদের হচ্ছে সেকশন, আমাদের হেডার হয়ে গেল, রাইট?
আমরা হেডার থেকে একটু জায়গা নিই, এখানে আমরা সেকশন আমরা প্যারাগ্রাফ নিলাম। সো আমি এখানে একটা দিলাম টুডে উই লার্ন। এরপর একটা নিলাম, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, আর একটু লেখা অ্যাড করি, মোর ফর। তো এটা হয়ে গেলো আমাদের সেকশন। তো সেকশনের নিচে আমরা একটা এ সাইট বার নেব। আমরা একটা এ সাইট ট্যাগ নিলাম, সাইট, এবং এই সাইটের মধ্যে আমরা প্রথমে যেহেতু আমরা H2 অলরেডি ব্যবহার করে ফেলেছি, এটা মনে রাখতে হবে কখন কোন ট্যাগ ব্যবহার করছে। যেহেতু আমি অলরেডি H1 ব্যবহার করেছি, তাই আমি H2 ব্যবহার করলাম। এখন যেহেতু H2 আমি ইউজ করে ফেলছি, এবার আমরা H3টা ব্যবহার করব। এভাবে করে আমরা এটা রিডিউস করতে থাকবো। H3 ব্যবহার হয়ে যাওয়ার পর আমরা চাইলে H4 ব্যবহার করতে পারি, তো আমরা এই ক্ষেত্রে H3 ব্যবহার। আমি এখানে লিখলাম রিড ক্লিক ফর মোর কন্টেন্ট। ওকে, সো এবার আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসি। সো এটার মধ্যে আমরা একটা লিস্ট ট্যাগ নিলাম, আমরা লিখলাম ওয়েব, বানানগুলো তো পারে। সো এটাকে আমরা চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারি। সো লিঙ্কটা দিয়ে দিই, একটার জন্যই লিঙ্ক। হয়ে গেছে। সো আরেকটাতে আমি দিই নাই, এটা দিতে পারেন, এটা যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা একটাই দিয়েছি। সো নিজেরটা বাদ করে দিই, যেহেতু একটাই দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। সো এটা হয়ে গেলো আমাদের এসআইড বার, রাইট। একটু জায়গা নিয়ে নিই, ঠিক আছে। সো এবার আমরা অ্যাড করবো ফুটার। যেহেতু আমাদের বাকি সব কাজ হয়ে গেল পোস্টের, সো আমরা সিম্পলি ফুটারটা নেব, এবং ফুটারের মধ্যে আমরা একটু জায়গা করে নিই। আমরা একটা প্রথমে পি ট্যাগ নিই, আমরা একটা পোস্টের ডেট এখানে অ্যাড করি। ওকে, পোস্টেড অন ডেট ভ্যালুতে আমি ওয়েব দিলাম। হয়ে গেল আমাদের ফুটারের একটা পার্ট। এবার মেইনের নিচে যেহেতু আমাদের এই মেইন পার্ট হয়ে গেলে, এবার আমরা একটা কপিরাইট অ্যাড করব। সেটাকে এভাবে করি যে আমরা ফুটার আরেকবার নিই, সরি, ফুটার নিলাম আরেকবার। এখানে ফুটারের ভিতরে আমি সিম্পলি পি ট্যাগটা নিয়ে একটা কপিরাইট লিখে দিই। আমাদের একটা কপিরাইট হয়ে গেল, এবং আমাদের পুরো একটা পেজ রেডি হয়ে গেল। এবার যদি আমি যাই এবং একটা রিফ্রেশ, সরি এটা রিফ্রেশ, সিম্পলি আমাদের একটা সুন্দর পেজ ডিজাইন হয়ে গেল, এবং খুব সুন্দরভাবে একে অপরের সাথে এগুলো একে অপরের সাথে কানেক্টেড। যেমন দেখেন খুব সুন্দরভাবে আমাদের ইয়া হয়ে গেল, একটা ফুটারও হয়ে গেল। আমরা চাইলে এখানে ফুটার মেনু করে দিতে পারি। আমি জাস্ট এখান থেকে উপরে যাব, এই যে নেভিগেশন এরিয়াটা আছে, এই পার্টিকুলার এটাকে জাস্ট কপি করে নিই, এই ন্যাভটাকে কপি করে আমি এখানে আসলাম,
এইটার থেকে একটু সরি, এই ফুটারের ভিতর আমরা এগুলো লাগতেছে না, আমি শুধু একটাই লিখ সেভ করলাম। এবার সুন্দরভাবে হয়ে গেল, আমাদের হোম পেজও আছে, আমাদের ফুটারও আছে। দেখতে এটা কিছুটা এভাবে লাগছে যখন আমরা সিএসএস ব্যবহার করব। যেমন আমাদের পরের পার্ট 2 এর পরে থেকে আমরা সিএসএস ক্লাস করছি, তো ওখানের মধ্যে আমরা মূলত এই যে প্রজেক্ট যেগুলো এখন অবধি করলাম সবগুলোর মধ্যে সিএসএস ইন্টিগ্রেট করব। সেখানের মধ্যে আমরা মূলত সিএসএস ব্যবহার করে এইভাবে করব বা এরকম হিরো সেকশন তৈরি করব। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আমাদের পরবর্তী যে পার্টটা আছে, আজকের ক্লাসটা যেহেতু 2 পার্টে, তো এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টের মধ্যে আরও 8টা নতুন ট্যাগ সম্পর্কে আমরা মূলত শিখব। সো আশা করি সবাই ভালো থাকবে।